আজকের ইস্যু ভেনেজুয়েলা ব্রডলি বললে, কিন্তু আসলে স্পেসিফিক্যালি বললে ট্রাম্প যেই নীতিতে আগাচ্ছে এই ট্রাম্পকে বুঝবো কি করে। সেই জন্য লিখেছি ট্রাম্পকে বুঝবো কি করে। কোন ট্রাম্প? যেই ট্রাম্প আরেকটা দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক উঠায় নিয়ে আসছে। উঠায় নিয়ে আসা কিন্তু পারার গুন্ডামি তাই করে বসছে একটা আমেরিকান প্রেসিডেন্ট। এই ট্রাম্পকে বুঝবো কি করে, কি নীতিতে তিনি আগাচ্ছেন, আর এটার পরিণতি বা কি হতে পারে, কি দেখবো আমরা, এটা আজকের আলোচনার বিষয়। অনেকে বলতে পারেন যে এটা একটা পাগলা। না, এগুলো আমরা চলতি কথা হিসেবে বলতে পারি। পাগলা কাকে বলি? আসলে যার আচরণটা আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, যে ধরনের এটা করলে মানুষ এটা করে, এরকম কথা বলে, মানুষ কথার সপক্ষে একটা জাস্টিফিকেশন, একটা সাফাই দেয়, এবং সাফাই গুলা যারা শুনে মানুষেরা, তাদের কাছে কম বেশি গ্রহণযোগ্যতা হয়, অনেক সময় ভিন্ন মত মনে হয়। কিন্তু কেউ লোক যখন এমন কিছু আচরণ করতেছে যেটা আমাদের নর্মালি মানুষ এরকম করে, তার কোনোটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, আমরা ওইটুকু লোকটাকে বলি পাগলা। তো রাষ্ট্রপ্রধান হয়ে কি পাগলামি করার বয়স, না পাগলামি করার জায়গা ওইটা? ডেফিনেটলি ট্রাম্প পাগল না। তাহলে করতেছেন কি? আসলে এটাকে সিস্টেমেটাইজ করা যায় কি, মানে বুঝবার জন্য সিস্টেমেটাইজ, একটা সিস্টেমের ভিতরে ফেলে বোঝা যায় কি করে, আপনাদেরকে সেই বিষয়ে একটা ধারণা দিব আমি, যাতে আপনারা এই ফর্মুলা ফেললে ট্রাম্পকে বোঝার চেষ্টা করতে পারেন। ওকে, এই ক্ষেত্রে আমার একটা সবচেয়ে বড় ডিমার্কেশন লাইন, যেটাকে বলে লাইন দিয়ে বুঝবো আর কি, সেই ডিমার্কেশন লাইনটা হচ্ছে সর্বতই সময় দিয়ে ব্যাখ্যা করবো 1945 সালের আগে আর পরে। 1945 সাল কেন? 1945 সালের পরের দুনিয়াটা একরকম, আগের দুনিয়ার সাথে তার কিছুই মিলবে না, মেজরিটি কেউ কিছু মিলবে না। খুবই সংক্ষেপে এই দুনিয়াটার একটা ইতিহাস বললে বলে, ফাউন্ডেশনের দিক থেকে কিছু ইনফরমেশন বললে হবে যে, অনেকে জানেন আপনারা 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, 18 সাল পর্যন্ত চলছিল, শেষ হয়ে যায়। আর সেকেন্ড বিশ্বযুদ্ধ হয়েছিল 1939-এ, শেষ হয়েছিল 45-এ। অ্যাকচুয়ালি 45টা ওখান থেকে আসছে। মোটা দাগে এটাকে কি বলা যায়? যেমন ধরেন, তখন কি বাণিজ্য ছিল? গ্লোবাল বাণিজ্য। গ্লোবাল বাণিজ্য মানে যে কোনো দেশের সাথে ব্যবসা করবে, ওই দেশের কোনটা পণ্য বেচতেছে আপনি নিয়েছেন। আপনি যেমন গার্মেন্টস করতেছেন, গার্মেন্ট কোন মহিলা কি বানাইছে পোশাক, সেটা চলে যাচ্ছে কোন মেক্সিকো, সেখানে সাংঘাতিক ব্যাপার। মহিলাটা জানেও না তার তৈরি পোশাকটা কোথায় গেছে। তাহলে বাণিজ্য জিনিসটা, আন্তর্জাতিক বাণিজ্য কত ডিপার রিলেশনের মধ্যে চলে যাওয়া, এই জিনিসটা কি কবে ছিল? আগে? উত্তর হচ্ছে 45 তো দূরের কথা, 1980 সালের আগে বাংলাদেশের কোনো গার্মেন্টস যাই না। এরকম 80 সালের আগে পর্যন্ত আমরা কোনো গার্মেন্টস একটি ধরনের এক্সপোর্ট করি নাই। যা কিছু 80 সালের আশেপাশের সময় এগুলো শুরু হয়েছে আমাদের এখানে। তাহলে এটা কেন হতে পারলো? এক কথা বললে এটা হতে পারছে 45 সালে একটা দুনিয়া আলাদা ভাবে হয়েছিল, একটা নতুন নিয়ম চালু হয়েছিল। তাই সেই জন্য এখন বলি আমরা সুনির্দিষ্ট করে, 1945 সালের আগে গ্লোবাল বাণিজ্য কি ছিল? গ্লোবাল বাণিজ্য বলতে এক দেশ আর এক দেশের কাছে পণ্য আদান প্রদান, বেচা কিনা, ক্রেতা বিক্রেতা সাজা, দেখি সম্ভব ছিল? উত্তর হলো যে না। অবাক লাগবে শুনে, আরে এখন হইতেছে, তখন আবার ছিল না কেন কথা? উত্তর হলো যে হ্যাঁ, এটাই কথা। 45 সালের আগে দুনিয়াতে কোনো আন্তরাষ্ট্রীয় বাণিজ্য বলতে কিছু ছিল না। তাহলে কি ছিল? না, কেন ছিল না এটা বরং বোঝাটা ভালো। কারণ হলো আমরা ছিলাম আসলে কলোনি, ব্রিটিশ কলোনি ছিলাম আমরা। হোল ইন্ডিয়া, অবিভক্ত ইন্ডিয়া ব্রিটিশ কলোনির আন্ডারে। তাও আবার কি, এই ব্রিটিশ কলোনি বলছি বটে, দেখে মনে হচ্ছে আচ্ছা একটা রাষ্ট্রের নাম বললেন, না তাও না। আমরা ছিলাম ব্রিটিশ দেশের একটা কোম্পানি,
প্রফিট করার যে কোম্পানি, কেনাবেচা করার যে কোম্পানি, সেই ধরনের একটা কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনারা অনেকেই জানেন, নাম শুনছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামই হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। না, অনেকে মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ, না, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ছিল। সবাই একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছিল, এই নাম দিয়ে এসে তারা এখানে বসতো ব্যবসা করতে। পরবর্তীকালে অন্যরা টিকে নাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশটা টিকে গেছিল, এই জন্য আমরা এটার নাম বেশি জানি। এইটা এসে বসছিল এখানে 1757 সালে, 1757 সালে, 1757 সালে এইটা এসে বসছিল। বসতে বসতে অনেক সময় লেগে যায়, বুঝাই বসা বলতে যা বুঝে, এরকম একটা বসতে লাগছিল 62 সালেরও পরে। হ্যাঁ, 62 সালের পরে। আমি ওই ডিটেলে যাচ্ছি না, মোট কথা দেরি লাগছিল, সরাসরি ডাইরেক্ট বসে নাই। তখন ছিল অন্য ভাষায় বললে, আমাদের বুঝবার ভাষায় বললে, যে আমাদের মির্জাপুরের নাম আমরা জানি, মির্জাপুরের জামাইকে দিয়ে দেশ চালাইছিল বেশ কিছুদিন। পরবর্তীকালে ব্রিটিশরা ডাইরেক্ট নিয়ে নেয় এটা। কেন নাই ওইদিকে যাচ্ছি না আমি এখন, সার কথাটা হলো এই। তাহলে ইন্ডিয়া, হোল ইন্ডিয়া, অবিভক্ত ইন্ডিয়া যদি ব্রিটিশ আন্ডারে থাকে, তাহলে ইন্ডিয়াতে কেউ কি ব্যবসা করতে আসতে পারবে? না। ব্যবসা করতে গেলে আগে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করতে হবে, তার পারমিশন নিতে হবে। ও অ্যালাউ করলেন না আপনার দেশে বিক্রি করতে আসবে, কোনো কিছু বিক্রি বা কিনতে আসতে পারবে। যেটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি না, সেটা হবে না। যেটাতে ওদের স্বার্থ আছে সেটাই হবে, আর ওই ব্যবসাটা ওরাই করবে, ইন্ডিয়ার কোনো ব্যক্তি করতে পারবে না। ওদের ইচ্ছা আবার লাগলে বাবা, ইচ্ছা না হলে বাদ। তাহলে 45-এর আগের যুগটা হলো কলোনি যুগ। কতদিন? 1757 দেখাইছি, মানে 1947 ধরলে তার 200 বছর আগের ধরে কমপক্ষে। 1957 ধরলে 200 বছর হয়ে যায়। তার মানে 200 বছর ধরে ব্রিটিশ কলোনি ছিলাম আমরা, মানে 200 বছর আমরা কলোনি ছিলাম, এর পিছনে 200 বছর হয়েছে। এবার তাহলে এতক্ষণে বোঝা যাচ্ছে, তাহলে বাণিজ্য দূরে থাক, বেস্ট হইতে নিয়ে নিচ্ছি আমি। 45 আগে মানে হলো আমরা সবাই কলোনি, আমরা সবাই মানে হলো কলোনি যারা বানায় এমন দেশ ছিল 5টা। তার মধ্যে আবার সবচেয়ে বড় হলো ব্রিটিশরা, তার নিচে হলো ফ্রেঞ্চরা, বাকিগুলো দুর্বল। ফ্রেঞ্চ আর না সরি পর্তুগিজ আর স্প্যানিশদের ছিল, যে এখন যেটা ভেনিজুয়েলা, যে ভূগোলের দক্ষিণ আমেরিকা বলি, ল্যাটিন আমেরিকা বলি, ওখানকার সব দেশগুলোকে কলোনি করছিল পর্তুগিজ আর স্প্যানিশ। বাকি দুনিয়াটা, এশিয়া, আফ্রিকা, এটা কলোনি করছিল ব্রিটিশ আর ফ্রেঞ্চরা। ব্রিটিশের সবচেয়ে বেশি 130-এর মতন বা আরো বেশি হতে পারে। ইয়েদের কে বলে 58, সবচেয়ে নিচে কে বলে 90 ফ্রেঞ্চদের কলোনি করার দেশ। আর একটা সময় 1905 সালে একটা হিসাব বলে যে এই সময় 5 সাল থেকেই দুনিয়াতে আর কোনো জায়গা, কোনো দেশ খালি ছিল না যে কলোনি হয় নাই। ফলে নিউ কামার জার্মানি এশিয়ার কলোনি করার লোক জায়গাও খুঁজে পায় নাই। এর চেয়ে বেশি আপাতত বলবো না। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে 1905 সালের আগের যে দুনিয়া, সেখানে কোনো বাণিজ্য ছিল না বলাই ভালো। বাণিজ্য একমাত্র সম্ভব ততটুকু সম্ভব যতটুকুতে ব্রিটিশদের লাভ আছে। ব্রিটিশ ব্যবসায়ীরা করলে ব্রিটিশ ব্যবসায়ী করবে, কোনো ইন্ডিয়ানের ব্যবসা করতে পারবে না। ইন্ডিয়ানের ব্যবসা করতে হবে তাদের ছোট ভাই হিসেবে, তাদেরকে ট্যাক্স দিয়া যেটুকু থাকে ছোটখাটো জিনিসগুলো, এগুলো হলো করবো। ব্রিটিশরা ওখান থেকে জাহাজ আনতে গেলে, ফেরত আনতে গেলে খালি জাহাজ আসে, বেশি কাপাকাপি করে, ওই জন্য লবণ ভরে নিয়ে আসতো। ওই লবণ কলকাতায় নামানোর পরে এইবার লবণটা লোকালি ব্যবসায়ীদের বেচতে হইব, এই কারবারটা করতে রবীন্দ্রনাথের দাদা। এবার বুঝে গেছে যে লোকাল কোনো যদি ব্যবসায়ী থাকে, তার রোলটা হবে ওদের সঙ্গে খাতির করে চলা, ওদের ঝর্তি পূর্তি যেগুলো আছে এগুলো কিন্তু ঢুকা, এর চেয়ে বেশি কোনো করার সুযোগ নাই আপনাদের। তাহলে 45 সালের আগের দুনিয়া হচ্ছে অলমোস্ট বাণিজ্য নাই। এক কথায় বলতে গেলে কলোনি যুগে বাণিজ্য হওয়ার কোনো সুযোগই ছিল না বেসিক্যালি। ওকে, এটা হলো আমাদের মতন দেশগুলোর কথা বলছি। আবার আমেরিকানদের সাথে ব্রিটিশদের আবার বাণিজ্য করার সুযোগ ছিল, সারা জীবন না, ওই 200 বছর। আমি এখন থেকে 200 বছর দিয়ে বলবো, ওটা আগের 200 বছর, 45-এর আগের 200 বছর।
তাহলে বুঝবেন যে আমরা কলোনিয়াল যুগে ছিলাম। 200 বছরের রাফলি বললে 200 বছরের কলোনিয়াল যুগে ছিলাম আমরা। সেই সময় কোনো বাণিজ্য ছিল না, আন্তর্জাতিক বাণিজ্য বলতে, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বলতে। আন্তঃরাষ্ট্রীয় হবে কেমনে? প্রত্যেকটা রাষ্ট্রকে আলাদা আলাদা স্বাধীন না হলে পরে ও বাণিজ্য করে কেন? তাহলে বাণিজ্যের পূর্ব শর্ত হচ্ছে সে স্বাধীন কিনা। সেই দেশ ইন্ডিয়া যদি হয়, সে যদি নিজেই স্বাধীন না হয়, তাহলে সে আর এক রাষ্ট্রের সাথে বাণিজ্য করবে কেমন? যেহেতু সে স্বাধীন ছিল না, পক্ষে বাণিজ্য করার সম্ভব ছিল না। হোল দুনিয়া ছিল এই জন্য একচেটিয়া। কলোনি মাস্টার যদি একটু নিতে চায়, দিতে চায়, খালি সেখানে নেওয়াটাই বেশি, ওদের দেশ থেকে কিছু আনাটা এটা খুবই কম তুলনায়। আর দুনিয়া জুড়ে ব্যবসা না 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 না, আপনি কেবলমাত্র ব্রিটিশদের কাছে দিবেন আর নিবেন। ইভেন যেমন ধরেন কোন আমেরিকান নিউজ পেপার কেমনি পড়তে পারতেন? তুলে না, একটা তো ল্যাঙ্গুয়েজের প্রবলেম নাও থাকলো, তবুও না 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 না, ইংল্যান্ডে কয়টা আমেরিকান পত্রিকা আসতো? কলোনি আমল, আমেরিকাতে দিবে না। ইভেন ফ্রেঞ্চ পত্রিকা কয়টা ইংল্যান্ডে আসতো, তাও প্রশ্ন বেঁচে কিছু দু একটা লাইব্রেরির জন্য হয়তো আনতো, কিন্তু আম আদমি কি পড়তো? উত্তর যে না। তাহলে এটা ছিল তেমন একটা দুনিয়া আর কি। অর্থাৎ যেটাকে বলা যায় যে এক্সচেঞ্জ, যে কোনো ধরনের বিনিময়, এক্সচেঞ্জ খুবই সীমিত। এক্সচেঞ্জ মানেই কিন্তু বাণিজ্য। বাণিজ্যকে এক্সচেঞ্জ বলা, এক্সচেঞ্জ কথাটা অনেক বড়, তার একটা পার্ট হচ্ছে বাণিজ্য। সার কথা হলো চার্লি যে 45 এর আগের 200 বছর ধরে কেমন দুনিয়াটা, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আমি। এই পুরো জিনিসটা ভেঙে এখন যে দুনিয়াটা আপনার পরিচিত, যে দুনিয়াটা, এই দুনিয়াটা তৈরি হওয়া শুরু হয়েছে 45 সালের পর থেকে। সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এবার শুরু হচ্ছে। ফলে যার যত কল্পনায় আছে এখনকার দুনিয়াটা সম্পর্কে, এর কোনো কিছুই আগে ছিল না। সীমিত ভাবে ব্রিটিশদের সাথে ইংল্যান্ডের একটা বাণিজ্য ছিল। বাণিজ্য বলতে ঠিক ওই রকম বাণিজ্য না, আবার মূলত বাণিজ্য ছিল টাকা ধার দেওয়া। আমেরিকান ব্যাংকগুলোর কাছ থেকে তাদের একটা ভালো খাতক ঋণ গ্রহীতা ছিল আসলে ইংল্যান্ড, ইভেন রাষ্ট্র সহ ব্যবসায়ী, তাও খুব সীমিত সময়ের জন্য। কখন থেকে কখন? 1914 সালের আগে না, আর সম্ভবতই 35 সালের পরেও ছিল। পরে তো আরো বৃহৎ এটা বলতে গেলে। 14 সাল কেন বললাম? 14 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে পর্যন্ত যুদ্ধ যখন লাগে নাই, তখন তো মোটামুটি চলতে পারতো ওরা নিজেরাই, বুঝতাম। ওদের সমস্ত টাকা পয়সা খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখেন এত বড় কলোনি যখন করছে, কি পরিমাণ টাকা জমাইছিল, সম্পদ জমাইছিল, বুঝতেই পারে। এত কিছু পর এক যুদ্ধে গিয়ে 14 থেকে 18, 14, 15, 16, 17, 18, 5 বছরের যুদ্ধে সব শেষ। উল্টা ঋণগ্রস্ত। এখন ঋণ রেখে হোল ইউরোপই তো যুদ্ধের মধ্যে ঢুকে আছে। এই যুদ্ধে জড়াই নেই যে দেশটা, সেটা হলো আমেরিকা। ফলে আমেরিকা থেকে টাকা ধার নেওয়ার জন্য রাষ্ট্র সহ প্রত্যেকটা ব্যবসায়ী তার পুঁজি নষ্ট হয়ে গেছে, পুঁজি হারাই গেছে। ওইটার জন্য সে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে এরকম একটা খোলা ছিল। আমি ডিটেল যাবো না এদিকে আর। এ বাদে সেটা কতদূর ছিল? 45 সালের মধ্যে তো উল্টা হয়ে গেল। পুরো যুদ্ধের খরচ দিল আমেরিকা, যুদ্ধ থেকে বের করে আনার বুদ্ধি, পরামর্শ, নেতৃত্ব সব দিল আমেরিকা। এরপরে যে নতুন দুনিয়াটা হচ্ছে, নতুন সিস্টেম তৈরি হচ্ছে, সেই নতুন দুনিয়া, নতুন সিস্টেমের ভিতরে এইবার 1 নম্বর পলিটিক্যাল প্রতিষ্ঠান হিসেবে উঠে আসতে হচ্ছে জাতিসংঘ। অসংখ্য কনভেনশন তৈরি হচ্ছে। কনভেনশন মানে আন্তর্জাতিক রীতিনীতি, বিচার, ব্যাপারগুলো দেখবো কেমন করে, সেগুলোর জন্য আইন কানুন লাগবে। এগুলোকে বলা হয় কনভেনশন, আইন। খোদ জাতিসংঘ নিজেরই আইন আছে। এই সবগুলো তৈরি হচ্ছে। তারই একটা পর্যায়ে পলিটিক্যাল প্রতিষ্ঠানটা বলেছে জাতিসংঘ। ইকোনমিক প্রতিষ্ঠানটা সেন্টার হলো ওয়ার্ল্ড ব্যাংক আইনের। ওয়ার্ল্ড ব্যাংক আইনের মাধ্যমে একটা নতুন গ্লোবাল বাণিজ্যিক ব্যবস্থা তৈরি হয়েছিল। তার একটা পর্যায়ে এইরকম অনেকটা ফেজ আছে। 1980 সালের পরে সারা দুনিয়া ব্যাপী গ্লোবাল এক্সচেঞ্জ একমাত্র আমাদের সবার বাঁচার রাস্তা। এছাড়া দুনিয়া বাঁচবে না। তাহলে 45 থেকে 80 এই সময়টা লাগছিল
বুঝাবুঝি করতে আমেরিকার যে ঠিক কোন ফর্মে আমরা আমাদের মতন বাংলাদেশের মতন দেশগুলোতে যাব, কোন ফর্মে, মানে যেমন ধরেন আপনি সকালে উঠে দাঁত ব্রাশ করেন, টুথপেস্ট লাগে, তো টুথপেস্টটাকে ওরা বানাই নিয়ে আসবে ওদের দেশে, সেখানে বেচবে নাকি টুজিটা নিয়ে আসছে এখানে বসাই দিবে, এখানে ফ্যাক্টরি করে এখানে বেচবে। ফ্যাক্টরি করা মানে কিন্তু না চাইলেও কিছু টেকনোলজি ট্রান্সফার হয়ে যাবে, বাংলাদেশের মানুষ জেনে যাবে টুথপেস্ট বানাই কেন। ইভেন একটা যদি ওষুধের ফ্যাক্টরি করেন, ওষুধকে আমেরিকায় বানাই নিয়ে এসে এখানে বেচবেন নাকি বাংলাদেশে একটা ফ্যাক্টরি দিবেন? বাংলাদেশে যদি ফ্যাক্টরি দেন, বাংলাদেশের কেমিস্টরা, ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট, ফার্মাসিস্টরা কিন্তু জেনে যাবে ওষুধ কেমনে বানায়, এইসব ব্যাপার আছে। তারপরে ওদেরকে দিয়ে বানানোর জন্য হেল্প নিলে পরে আমাদের লাভ আছে না লাভ নাই? আমেরিকানরা কেন দিল, কেন ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্ট খোলা হয়েছিল, কবে হয়েছিল, ওটা খবর না দেখেন, এই ফ্যাক্টসটা বেরোবে। যখন তারা রিয়েলাইজ করলো যেখানে বাজারটা তো খারাপটা, এই বাজারটা যদি আমরা ঢুকতে চাই ভালো একটা ওষুধ বেচতে পারবো, আর এর মধ্যে একটা লাভ আছে, নিচের লেভেলে যা কাজ কাম আমরা যদি এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি ফার্মাসিস্ট বানাইনি, মাইক্রোবায়োলজিস্ট যদি বানাইনি, তাহলে লোকাল স্টাফ দিলাম ভাই, এই একেবারে একটা সাফা সান্ডার লোককে যেই টাকা দিতে হয় তার 20 গুণ কম দিলে আমি পাবো। এখানে মানে একটা ইউনিভার্সিটি, আইব খান তুমি একটা ইউনিভার্সিটি বানাও, ফার্মাসি পড়াইবো, কেমিস্ট পড়াইবো, এইভাবে এটা তৈরি হয়েছিল। তাহলে এই সিদ্ধান্তগুলোর সাথে এত কিছু ঘটে যাবে, কিন্তু আমরা কি কি তোমাদের কাছ থেকে শিখে বলবো তা কিন্তু ওটার উপর নির্ভর করে। তাহলে তুমি কি ওষুধ ওখানে বানায় আনবে এখানে, এইসব সিদ্ধান্ত নিতে গেছিল তাদেরকে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময়টা হলো 45 থেকে 80। এই সময় ফাইনালি ওরা নিশ্চিত হয় যে এইভাবে হবে না, আমেরিকা থেকে যা আনতে হবে সেটা হলো টেকনোলজি আর বিনিয়োগ পুঁজি, বাকি লেবারটা কিন্তু এখান থেকে নিতে হবে, সস্তা লেবারই আসলে প্রফিটটা দেয়। কমিউনিস্টরা আর ভালো জানে যে, আচ্ছা একটা কথা বলা হয় নাই, এই সমস্ত কিছু আলোচনার আগে কমিউনিজমের উপরে দুনিয়া ভালো কিছু নাই, দুনিয়া সব ভালো হল নাম হলো কমিউনিজম। এই যে বোধটা যাদের যাদের ভিতরে আছে কম অথবা বেশি, আপনারা একটা ঘরে ঢুকতে গেলে পরে, বেডরুমে ঢুকতে গেলে জুতা খুলে দেন, জুতাটা খুলে বাইরে রেখে দেন, এরপর ঘরে ঢুকেন, ময়লা আছে ঘরটা। তা আপনার সেরকম একটা বিবেচনায় আপনাদের এই যে কমিউনিজম, দুনিয়ার সবচেয়ে ভালো জ্ঞান হলো কমিউনিজম, সাপোজ ভালো তত্ত্ব, হ্যাঁ, লোক পাঠায়, শোষণ হয়, শোষণ, এই আইডিয়া গুলো একটু জুতার বাইরে খুলে রেখে আসবেন, ঠিক আছে? এবার এখানে ঢুকেন, তাহলে পরে মিলান, বাসায় গিয়ে মিলান, আচ্ছা লোকটা বললোটা কি, পরে মিলান, ঠিক আছে? ওকে, এখন আসুন, মানে কমিউনিজমের দুনিয়া সবচেয়ে ভালো। এই কথাটা কেন বললাম আর এটা বলে দিই। এই যে ভেনেজুয়েলা নিয়ে এত শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল পত্রিকা গুলাতে মেলা রিপোর্ট বাড়ছে, শেষ নাই। এর ভিতরে ইংল্যান্ডের পত্রিকা আছে গার্ডিয়ান, এইটা হলো কমিউনিজম পত্রিকা। গার্ডিয়ান এখনো কমিউনিস্ট লাইনটা হোল্ড করে। গার্ডিয়ান বলতেছে, গার্ডিয়ান প্রত্যেকটা ইয়ে কমিউনিজম কত ভালো ছিল, এই চোখ দিয়ে এইবার ভেনেজুয়েলা আক্রমণটাকে শুরু করে সবকিছু ব্যাখ্যা করতেছে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, করো জোরে, করো এটা, করো জোরে রিকোয়েস্ট করবো যে আপনারা, আমার কাছে সব বালাটা আছে, কমিউনিজম আছে, আমি কমিউনিজম কত ভালো দেখছি, এবার এইটা দিয়ে ব্যাখ্যা করবেন না দয়া করে। এই যে আমি যে ব্যাখ্যা দিচ্ছি 45 সালের আগে পরে, এইটা কোনো কমিউনিজমে নাই। কমিউনিজম হইলো আমাদের স্টালিন নিয়ে হচ্ছে বিপ্লবী, আর কেউ নাই। স্টালিন নিয়ে হচ্ছে স্টালিন, আপনাদের স্টালিন বিপ্লবীদের, স্টালিনের উপরে কোনো তত্ত্ব নাই, স্টালিনের উপরে কোনো নেতৃত্ব নাই। স্টালিনের তত্ত্ব দিয়ে দুনিয়া ব্যাখ্যা করা যায়, দুনিয়া শাসন করা যায়, সব সমস্যার সমাধান করা যায়। এই ধারণা থেকে একটু বলছি, জুতাগুলো আমাদের একটু খুলে রেখে আসেন। ওরা আপনাকে শিখায় নাই কখনো 45 সালের আগের দুনিয়াটা কেমন। এই যে আমি যে স্টাইলে বলছি, জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, এটা স্টালিনের স্টাইল না, কমিউনিস্টের স্টাইল না এটা। কারণ দেখেন এগুলোর ভিতরে যখনই আপনি বলতে চাচ্ছেন আমেরিকান নেতৃত্ব এই নতুন সিস্টেম, আমার স্টালিন কি কম যায়?
সাম্রাজ্যবাদের পক্ষে কথা বলছেন আপনি, সাম্রাজ্যের নেতৃত্বের দুনিয়া আগাইছে বলতে চাচ্ছেন, এই জন্য তো সব সমস্যা হচ্ছে। এই ব্যাখ্যাগুলা একটু বাইরে রাখেন। আমারটা গ্রহণ করতে বলছি না, আবার আপনাদেরটা ফালাই দিতে বলছি না, খালি একটু সাময়িক সময়ের জন্য জুতাটা বাইরে খুলে রেখে আসেন। ঠিক আছে, ওকে, এই সাবধান বাড়িটা দিয়ে দিলাম আপনাদেরকে। গার্ডিয়ানের ব্যাখ্যাটা সম্পর্কে আবার পড়বেন, শুনবেন ব্যাখ্যাটা, কিন্তু পাশাপাশি আমার ব্যাখ্যাটাও শুনবেন, তারপরে বিচার আপনি করেন, অসুবিধা নেই। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে 45 সালের আগে দুনিয়াটা একরকম ছিল, যখন গ্লোবাল বাণিজ্য বলতে কিছু ছিল না। এর চেয়ে মেইন কথাটা, সিস্টেম, গ্লোবাল সিস্টেম কিছু ছিল না। ওকে, তাহলে এখন ট্রাম্প যেভাবে আগাচ্ছে তার সার কথা কি, আমরা এখন সেদিকে যাব, তাহলে মিলাতে পারবো আমরা। তো আমি বলতে যাচ্ছি যে 45 সালের পরে গ্লোবাল সিস্টেমটা গড়ে উঠছে, তারও আবার দুটো পর্যায়ে আছে। 1980 সাল পর্যন্ত একটা পর্যায়ে, 45 থেকে 80, আর 80 সালের পরে এবার সবাই নিশ্চিত হয়ে গেছে গ্লোবাল বাণিজ্য, গ্লোবাল সিস্টেম, গ্লোবাল পলিটিক্যাল ইকোনমিক সিস্টেম, এইটা দিয়ে একমাত্র দুনিয়া আগাতে হবে। এইটা নিশ্চিত হয়ে গেছিল, একদিন পর্যন্ত এটি চললো। ট্রাম্প এসে বললো যে না, মানি না, আমি, আমার আন্তর্জাতিক আইন দরকার নাই। এই দেখেন অদ্ভুত কাণ্ড, ট্রাম্প হচ্ছে সেই লোক, সেই আমেরিকান প্রেসিডেন্ট যে আমেরিকার তৈরি গ্লোবাল সিস্টেমটাকে ভাঙতে আসছে। এই হচ্ছে তাৎপর্য। তাহলে আমার দৃষ্টিতে ট্রাম্পের, আপনি যেটাকে পাগলামি বলছেন, ম্যানেজার দখল করা বলতেছেন, তার সিমটম গুলা কি? সিমটম গুলো এই যে সে তার দেশের নেতৃত্বে যে গ্লোবাল সিস্টেমটা গড়ে উঠেছিল, পলিটিক্যাল ইকোনমি, তাকে সে অস্বীকার করতে ভাঙতে যাচ্ছে। এই জায়গা থেকে বুঝতে হবে। যেমন অলরেডি ট্রাম্প বলেছে সে কোনো আন্তর্জাতিক লটা মানতে চায় না। জাতিসংঘের 32টা প্রতিষ্ঠান, 23টা সেক্ষেত্রে বেরিয়ে আসবে সে, এখন বাছাই কাছাই করতেছে। এরকম আরো 32টা বোধহয়, সব মিলে প্রায় 66টা ইন্টারন্যাশনাল ইউএন সহ প্রতিষ্ঠান থেকে আমেরিকার বেরিয়ে চলে আসবে, সেটার ভিতরে থাকবে না, সে দায় না। এক কথা বলতে গেলে এই কথাগুলো মানে হলো যে আমেরিকা যে গ্লোবাল সিস্টেমটা করে বানাইছিল, নেতৃত্ব দিয়েছিল, বানানোর চেয়ে বড় তার নেতৃত্ব দিয়েছিল, নেতৃত্ব দিয়ে যে প্রতিষ্ঠানটা বানিয়েছিল, তার বহু দায় দায়িত্ব তাকে নিতে হয়েছে, ফাইন্যান্সিয়াল দায় বিশেষ করে। যেমন মনে করেন ইউরোপকে এখনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা তৈরি হয়েছিল, যেহেতু জার্মানিতে মিলিটারি ঘাঁটি, এখনো ঘাঁটিটা আছে, কিন্তু আমেরিকান সৈন্য ওখানে এখনো স্থায়ীভাবে বাস করে, 45 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত। দুটো জায়গায় আমেরিকানদের ঘাঁটি রেখে গেছিল সেকেন্ড ওয়ার্ল্ড সময়কার, একটা জার্মানি, একটা হলো জাপান। এই দুটো জায়গাতে ঘাঁটি, মিলিটারি ঘাঁটি এখন আছে। ওকে, বানাইছিল ন্যাটো কবে? 1949 সালে, ওই যে 45-এর পরে 49। এই ন্যাটোর এখনো 95% খরচ একা আমেরিকা ব্যয় করে। ট্রাম্প এগুলো সব ভেঙে দেওয়ার পক্ষপাতী, এবং অলরেডি কার্যত ন্যাটো ভেঙে গেছে ধরে নিতে হবে, ঘোষণাটা দেওয়া নেই। কেন? এখান থেকে শুরু করে দিই আমাদের আলোচনাটা। যেমন ট্রাম্পের ঝোলায় আছে ভেনেজুয়েলার পরে হলো গ্রিনল্যান্ড, পরে আছে হলো আপনার কলম্বিয়া বলে একটা দেশ, ল্যাটিন আমেরিকা দিয়ে আরেকটা দেশ, কিউবা টুবা তো আছে, ল্যাটিন আমেরিকা আরো অনেক দেশ আছে, গ্রিনল্যান্ড আছে। এই সব দেশগুলো সে দখল করতে চায়। সে তো বলে না সরাসরি দখল, দখল তো আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিয়ে বুঝতেছি। ও বলবে এরকম, অনেকটা এরকম, তোমার বাড়ি গেলাম, ওই মেয়েটাকে দেখলাম, মেয়েটা তো বেশ বড় হচ্ছে দেখা যায়, হ্যাঁ আচ্ছা, তোরা আমার হাতে তুলে দাও না, চিন্তা করতে আমি তো একটু বিয়ে করেন, বিয়ে মানে কি, ওকে আমি নিয়ে গিয়ে আপনার বাসায় উঠাবেন মানে কি বুঝি না। আগে বলে দিই, গ্রিনল্যান্ডের লোকেশন যদি বলি, গ্রিনল্যান্ড এমন একটা যে জায়গা এখন ভূগোলের, যে জায়গায় মানুষ বসবাস করে না বললেই চলে। কারণ এটা হলো, এই যে এটা যদি পৃথিবী হয়, আমি খুব আঁকি দিতে ভালো না, এটা উত্তর গোলার্ধের টপটা, চান্দিটা, আর এটা হলো দক্ষিণটা। তাহলে গ্রিনল্যান্ড হচ্ছে এই উত্তরের দক্ষিণের আশেপাশে একটা জায়গা, যেখানে মানুষ বসবাস করে না, যেহেতু টেম্পারেচার এত লো, পাস করা যায় না। কিন্তু এই যে গ্লোবাল ওয়ার্মিং বলছে, দুনিয়া গরম হয়ে যাচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এটা গলা শুরু করছে। আগে হতো কি, এপার থেকে ওপারে কোনো জাহাজ চলাচলের রুট ছিল না। এই মাথায় কিন্তু আমেরিকারও একটা মাথা আছে, আন্টার্কটিকা বলে। এই পার্টটা হলো ইউরোপ, যদি ধরি আমরা, তাহলে ইউরোপের উপরটা হলো গ্রিনল্যান্ডের এলাকা। আমেরিকা বলতেছে গ্রিনল্যান্ডটা আমার লাগবে,
যুক্তিমুক্তি খুব সবল না হলে কোনো অসুবিধা না, আমার লাগবে। সো এই গ্রিনল্যান্ড প্রসঙ্গকে কেন্দ্র করে আমার অ্যাকচুয়ালি যেদিকে আপনাদের দৃষ্টি নেওয়া যাওয়ার আগ্রহ সেটা হলো ইউ 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 ইউরোপিয়ান ইউনিয়ন মোটামুটি ভাঙিচুরে যাওয়ার পরে এই যে কলোনিয়াল 5টা দেশের কথা বলছিলাম, তাদের নেতৃত্বে তাদের যুগ তো শেষ হয়ে গেল 1945-এর পরে তারা খোড়া হয়ে উঠে দাঁড়ায় যতটুকু করতে পারছে এটা হলো ইউ বলে 28টা রাষ্ট্র এক জায়গায় জড়ো হয়েছে, 28টা রাষ্ট্রের জোট হইতে পারছে, ওরা মোটামুটি করে খাচ্ছিল। আর আমেরিকার পরেই প্রভাবশালীর দিক থেকে সেটা সেকেন্ড জোট এরকমটা ধারণা দাঁড় করেছে তারা। এগুলোর ভিতরে আবার টপ 4-5টা দেশ আছে, ব্রিটিশ ফ্রেঞ্চ, ওই পুরানো ব্রিটিশ ফ্রেঞ্চ, মাঝখানে জার্মানি ঢুকছে, ইতালি ঢুকছে, টপ যদি 4-5টা বলি এরকম পাবো আমরা, যারা মূল কন্ট্রোলটা করে। মূল 3টা আসলে ব্রিটিশ, ফ্রেঞ্চ আর জার্মানি। আবার সাথে আপনি ইটালিকে নিতে পারে, স্পেন অনেক ছোট, তার ফাইন্যান্সিয়াল অনেক দুর্যোগ গেছে, ফলে বাকিগুলো খুবই ছোট। পর্তুগিজরাও খুব অমন কিছু না। হোয়াট এভার, সার কথায় তো ওরা হলো 28টা ইউরোপিয়ান ইউনিয়ন দেশ, তো এগুলোকে অনেকটা ছোট ভাই মনে করা হতো আমেরিকা। কিন্তু এই প্রথম ওই ছোট ভাইয়ের উপরে চোখ পড়ছে ট্রাম্পের। এইটাই এখন আলাপ করবো আমরা গ্রিনল্যান্ডকে দিয়ে। সামনে হলো ইস্যুটা হলো গ্রিনল্যান্ড, কিন্তু গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আসলে কেন ঝগড়াটা লেগে যাচ্ছে? যারা তো কমপ্লিট পুরোটার একটা প্রতিরক্ষা বলে একটা ন্যাটো বানাইছিল, সেইটা তো এখন ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে। এটা তো এত কেন গেল? এই যে তোমরা খরচ দাও না, 95% খরচ আমাকে দিতে হয়, এই বলে আমেরিকা যে রাগারাগি করতেছে সেই ইয়ের আমল থেকে, আমাদের ওবামার আমল থেকে, এখনো সেটা মিটে নাই। কিন্তু এরই ভিতরে অবস্থা এমন হয়েছে যে এখন তো ন্যাটোর ভিতরে ঝগড়া লেগে গেছে, ন্যাটো ভেঙে দিবে বা রাখবে না, ট্রাম্প তো অন্তত রাখবে না। ট্রাম্পের পরে কি হয় আমেরিকান প্রেসিডেন্ট আসলে সেটা অন্য কথা। যেটা মূল কথা বলতেছিল, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার যুদ্ধটা এমন লাগায় লাগছে বিতর্কটা, এইখান থেকে আসছে মনরো ডক্ট্রিন বলে একটা শব্দ আছে, মনরো, MONROE, মনরো ডক্ট্রিন। জেমস মনরো, সম্ভবত জেমস মনরো নামে আমেরিকাটা প্রেসিডেন্ট ছিল 1825-এ, তার প্রেসিডেন্ট শেষ হয়েছে, তার মানে 21 থেকে 25 ছিল সে প্রেসিডেন্ট। এই মনরো ডক্ট্রিনটা দিছিল সে 23 সালে। মনরো ডক্ট্রিনের সার কথা হলো যে ওই ইউরোপিয়ান ইউনিয়ন কলোনিয়াল মাস্টার, তখন তো তারা কলোনিয়াল মাস্টার, আমি আইছি এখন আমার কিছু ছাড় দিয়ে দাও, আমার এরিয়া অফ ইন্টারেস্ট, আমার প্রভাব, এই যে ইন্ডিয়ান যেন হেজিমনি, তো একদিন তো তোমরা রুস্তুমের খাইছো, আমার জন্য জাকা ছাইড়ে দাও। এই ছিল মনরো ডক্ট্রিনের সার কথা। সেটা কিভাবে বলতে হতো? সে বলতে ওর মধ্যে একটা ইন্টারেস্টিং শব্দ আছে, ওয়েস্টার্ন হেমোস্ফিয়ার, মানে গোলার্ধ। তার তর্ক হচ্ছে উত্তর আর দক্ষিণের, আমরা হইলাম আটলান্টিকের ডান পাশে, তোমরা হইলে বা পাশে, তোমরা একদিন রুস্তুমি করছো, এখন আমার জন্য আমার উত্তর আমেরিকার আশেপাশে যতটুক জায়গা আছে, এই না আমার উত্তর জায়গা না, শুধু পশ্চিম গোলার্ধের মানে ভূগোলের পশ্চিম দিকটায় আমার প্রভাব বাড়বে, তোমাদের প্রভাবটা থেকে যে কমে যাবে, হয়তো তোমরা আমাকে অ্যালাউ করবা, বুঝছো? নাহলে সমস্যা বাধাই দিব, তোমাদের এই কলোনিগিরি চলবে না, আমার এখানে ঢুকতে দিতে হবে। এই ছিল মনরো ডক্ট্রিনের সার কথা। কিন্তু ট্রাম্প বহুত বাহাদুরি করে মনরো ডক্ট্রিন উল্লেখ করে, অনেকটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুদ্ধ করতে চাচ্ছে বা বিরোধিতা করতে যাচ্ছে এই জায়গা থেকে। কিন্তু মনরো ডক্ট্রিনের কথা, সার কথা ছিল যে আমি তোমার সাথে প্রতিযোগিতা করবো ঠিকই, কিন্তু তুমি যেমন কলোনি মাস্টার, আমি কিন্তু কলোনি মাস্টার হবো না। মনরো ডক্ট্রিনের কিন্তু সার কথা ছিল এটা, যে আমি কলোনি করবো না, কিন্তু আমার প্রভাব বাড়াবো। আর ট্রাম্প উল্টা 45 সালের আগে চলে যাচ্ছে, কলোনি করলেও কোনো অসুবিধা নেই এই জায়গা থেকে। সো মনরো ডক্ট্রিন মুখে বলতেছে ঠিকই, করছে কিন্তু উল্টাটা। মনরো ডক্ট্রিন খালি শব্দটা উচ্চারণ করতেছে, আমি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ঝগড়া করবো, এখন লড়বো, এই অর্থে মনরো ডক্ট্রিন। কিন্তু কলোনি করে করবো কিনা এইটা আবার ট্রাম্প পিছনে রাখছে, এটা নিয়ে প্রশ্ন তুলো না, তাই বলতে যাচ্ছে। ওকে, তাহলে গ্রিনল্যান্ডের আলাপটা কি? আসলে আগে ছিল যেটা, যে এই মাথা থেকে এই মাথা যেতে এই মেলা ঘুরতে হতো, আটলান্টিক দিয়ে তো ইউরোপে যাওয়া যেত, আর এ পাশে যেতে গেলে, ইস্টার্ন সাইডে যেতে গেলে, জাপান যেতে গেলে ধরেন, এশিয়াতে যেতে গেলে ধরেন, বহু ঘুরতে হতো। এই ঘোরাঘুরিটা কমে যাবে এখন, যেহেতু বরফ গলে গেছে, এটা একটা খারাপ দিক।
গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ গলে যাচ্ছে, তার খারাপ দিক থাকবে, কিন্তু পজিটিভ দিকও আছে। কি, বরফ যদি গলে গেছে তাহলে এখন জাহাজ চলাচলের রাস্তা খুলে যাবে, মজার কথা তো। তাহলে এতগুলো জাহাজের তেল বাঁচবে, তাহলে এই জায়গা দখল করলে কিন্তু হেভি ব্যবসা হবে এখন। এই হচ্ছে ট্রাম্পের কায়দা, এই জন্য তার গ্রিনল্যান্ড চাই। ক্লিয়ার? কিন্তু এইটা এখন নানান, ও তো যুক্তি শেষ নাই, কেন ওটা দরকার, আমার বাপদাদা ছিল কি ছিল না, এইসব প্রসঙ্গ তুলছে। আরেকটা দিক বলে রাখি আপনাদের, ঠিক যেমন, আচ্ছা বলেন তো দেখি, চাঁদটা গ্লোবেরই একটা ভূগোল, যদিও পৃথিবীর অংশ নয়, এটা পৃথিবীর উপগ্রহ, তেন বলবেন আপনি, কিন্তু চাঁদের মালিককে কোন রাষ্ট্রের মধ্যে ফালাইবেন তার ভূখণ্ড বইলে? না, উত্তর নাই, কারণ ওখানে মানুষ বাস করে না। তাহলে যেখানে মানুষ বাস করে না, ওই দেশটা, ওই জায়গাটা, ভূগোলের ওই জায়গাটা কার, এটা বলাটা কঠিন। তাহলে যেখানে মানুষ বসবাস করে একমাত্র ওইটাই অমুক দেশের, এই কথা বলার রেওয়াজ আছে, দুনিয়ার রেওয়াজটাতে। সেই হিসেবে গ্রিনল্যান্ডটা কার, এটা দুর্বল, যার পাশে ওর একটা বেশি প্রভাব আছে, এটা ধরে নেওয়া হয়। এই অর্থে এটা ডেনমার্কের। এইবার সে বলতেছে ডেনমার্ক সাবধানে যাও, গ্রিনল্যান্ড কিন্তু আমার লাগবে। ঠিক আছে, ওকে। তাতে কি এটা কি কলোনি হয়ে গেল? কলোনি করা হয়ে যাচ্ছে না? ট্রাম্প বলবে রাখো, এই জন্য তো আমি আন্তর্জাতিক আইন মানি না, আমার লাগবে না, আমি এখন দেশ দখলের মুডে আছি, আমার এখন আন্তর্জাতিক আইন বুঝলে হবে না, মানলে হবে না। ক্লিয়ার? তাহলে ওর অ্যাপ্রোচ গুলো খেয়াল করেন আপনি। ও বলতে চাচ্ছে যে গ্লোবাল ইকোনমিক যে রুলটা ছিল আমি বানাইছি, এই রুল অনুযায়ী আমি কিন্তু ভাই হাড়ুপাটি, আমার এখন প্রভাব কমে গেছে, আমি এখন গ্লোবাল বাণিজ্য নিয়ন্ত্রণ করি না, আমি এখন গ্লোবাল ক্যাপিটাল সব আমার হাতে নাই, চাইনিজরা এসে গেছে, পারতেছি না। কাজে এই পরিস্থিতিতে পুরা নিয়ম কানুন নিয়ে আমার হবে না, আমি এগুলো সব ভেঙে দেবো, ভেঙে দিয়ে জবরদস্তি করে ওগুলো আনিছি। আর যেহেতু এখন আমার মিলিটারি পাওয়ারটা আছে, ফলে এটা দিয়ে যে কদিন পারি খাইলি, আর কিছু যে কদিন পাই নিয়ে নি, এটা দিয়ে বাকি জীবন বাঁচতে হবে না। হচ্ছে ট্রাম্পের কথার সার কথা। সো ট্রাম্প আগে আসতেছে এই আইডিয়াটা নিয়ে। তো সবাই বলছে তাহলে কি দুনিয়ার নিয়মকানুন থাকবে না? উত্তর হলো দুনিয়ার নিয়মকানুন পুরনো যেগুলো ছিল সব অনেক কিছু বদলাবে। ওকে, মোটা দাগে তাহলে এটাকে চিনবো কেমন করে? এটাকে বলবো যে দুনিয়াকে 45 সালের আগের দুনিয়ায় নিয়ে যাওয়ার একটা গেলে যাক, এই অ্যাটিটিউড আছে ট্রাম্পের মধ্যে। কেন? এই যে বলছি, আপনি যে কোনো একটা দেশকে দখল করতে পারেন। অলরেডি 45 সালের পরে আমরা তো নিয়ম বানাইছি, ইন্টারন্যাশনাল কনভেনশন বানাইছি, জাতিসংঘের নিয়ম বানাইছি, আইন বানাইছি, সিকিউরিটি কাউন্সিল আছে, সেখানে বসে ঠিক হয়, সব ঠিক হয় না, কিন্তু তবু তো একটা গাইডলাইন করি। তাহলে এই সবগুলো যে নিয়মগুলো তৈরি হচ্ছে, এগুলো এখন আমার মানলে চলবে না। আমার আগামী দিনের দুনিয়া কেমন হবে, সেখানে কেমন রুস্তুমি করবো, তদ্বির খেয়াল রাখতে হবে। আর আমার মিলিটারির পর চিরজীবন থাকবে না, যে কদিন আছে সেই কদিন রুস্তুমি করে নেব। এই হচ্ছে ট্রাম্পের সার কথা। এর পরিণতি হলো আসলে ট্রাম্প দুনিয়াটাকে 45 সালের আগে নিয়ে চলে যাচ্ছে, যেখানে কোনো ইন্টারন্যাশনাল ল ছিল না, ইন্টারন্যাশনাল রাজনীতি ছিল না। যেমন ব্রিটিশদের মদন করেছে, ফ্রেঞ্চদের মদন করছে, তো ভালো লাগলে করো, নাহলে কোথাও হবে, পারলে আসো যুদ্ধ করি, কে জিতে দেখা যাবে, এইভাবে চলছে ওরা। কলোনি যুগ মানে এরকম। এইটা 45-এর পরে আসছে যে না, আমাদের একটা নিয়ম কানুন মানতে হবে। না, সব নিয়ম কানুন অক্ষরে অক্ষরে মানছে এমন না, কিন্তু একটা তো থাকতে হয় কিছু, এটা তো মানছে। তারপরে এইটার উপর ভিত্তি করেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের যে ব্যবস্থাটা গড়ে তুলছে, এটা ওর উপরে দাঁড়ানো, কিন্তু ওই পলিটিক্যাল সিস্টেমের উপরে দাঁড়ানো একটা বাণিজ্য ব্যবস্থা, গ্লোবাল আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য ব্যবস্থা সে গড়ে তুলছে IMF, ওয়ার্ল্ড ব্যাংককে কেন্দ্র করে। এখন সেই জিনিসগুলো থাকবে কি থাকবে না আগের রকম? নো, ট্রাম্প বলছে ওগুলো আমার বিবেচ্য না, আমার বিবেচ্য আগামী দিনের রুস্তুমি যদি নাও পারি আমি, আমার করে খাইতে হবে না, ফলে এগুলোর জন্য আমার যেসব জায়গা লাগবে ওগুলো আমি নিব। তাতে আইন কানুন থাকলো কি না থাকলো, আমাকে কলোনি মাস্টার বললো কি বলবো, আই ডোন্ট কেয়ার। এই জন্য আমি আন্তর্জাতিক আইন মানি না, আন্তর্জাতিক নিয়ম কানুন কিছু মানি না। এই জন্য আমি ইন্টারন্যাশনাল ল ট যা কিছু তৈরি হয়েছে, কনভেনশন, এগুলো আমি মানি না। ওই যে 66-65 প্রতিষ্ঠান থেকে সে বাইরে চলে যাচ্ছে, ন্যাটো ভেঙে দিতে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ঝগড়া লাগাই দিতে যাচ্ছে। সো ইউরোপিয়ান ইউনিয়ন এখন খুব খারাপ অবস্থা। এমনিতেই ইউক্রেনের যুদ্ধ করে ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। এরই ভিতরে যখন প্রথম ভেনেজুয়েলা দখল করে, মানে প্রেসিডেন্ট উঠায় নিয়ে আসে, তখন ফ্রেঞ্চ আর
ব্রিটিশ অবস্থা আরো ফাইন্যান্সিয়ালি খারাপ। এই দুটা দেশ ট্রাম্পকে সমর্থন করছে। পরে যখন জাতিসংঘের মিটিং বসছে সিকিউরিটি কাউন্সিলে, ওইখানে গিয়ে আমার না 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 এটা ঠিক না, এটা ঠিক না, সে আবার ট্রাম্পের সমালোচনা করছে। কাণ্ড দেখেন। বাস্তবত সে লোভের ঠেলায় ভাবছে যে ট্রাম্প বাবাজি নিশ্চয় ওখান থেকে কিছু একটা দিবে, ছোট তরফের জিনিসটা তো আমরা পাইতে পারি, তাই না? আমি ইংল্যান্ডের অবস্থা তো খুব খারাপ, তা আমি ওখান থেকে একটু সুবিধা নেই, তোমরা এখন আইসো না ভাই, এই বলে সে সমর্থন দিচ্ছে। এখন তো বুঝতেছে, এই জন্য প্রেসিডেন্টের যে বক্তৃতা জার্মানির, খুবই কড়া বক্তৃতা ট্রাম্পের বিরুদ্ধে। আর ফ্রেঞ্চের আমাদের মাক্রো যে বক্তৃতা দিচ্ছে, না সরি, ওরা বলে চ্যান্সেলর, প্রধানমন্ত্রী ইকুইভ্যালেন্ট চ্যান্সেলর যে বক্তৃতা দিচ্ছে সেটা উল্টা। মাক্রোর বক্তৃতা উল্টা ট্রাম্পের পক্ষে, কিন্তু আবার ইউএনের যে রিপ্রেজেন্টেটিভ সেখানে গিয়ে আবার ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এইরকম একটা অবস্থার ভিতরে আছে। ফলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সে ভেঙে দিতে চাচ্ছে সম্পর্কটা। আর পুরনো ইউরোপিয়ান ইউনিয়ন এখন করবেটা কি আসলে? একদিকে তো ঝামেলা আছেই ইউক্রেন নিয়ে, ওটাই মিটে নাই ঠিক মতন। তাহলে এই হচ্ছে ভিতরে হচ্ছে গ্লোবাল নিয়ম কানুন সব ভেঙে দিচ্ছে। ওকে, তাহলে কি দুনিয়া চলে যাবে আলাদা দিকে? না, যাবে না। কেন যাবে না? যাবে না এই জন্য যে দুনিয়ার গন্তব্য সবার ঠিক হয়ে গেছে যে আপনাকে গ্লোবাল বাণিজ্যের ভিতরে যেতে হবে। যেমন বাংলাদেশকে যদি বলে তুমি গ্লোবাল বাণিজ্যের ভিতরে থাকবা কিনা, আমরা বলবো কয় কি গ্লোবাল বাণিজ্য ভেঙে দেওয়া মানে বুঝছেন? আমি এত কিছু এক্সপোর্ট করতাম, এখন আমি কি করব? ইম্পোর্ট করব কি? টাকা পাবো কই? এটা বললে হলো নাকি? এটা বলেন যে আমরা নয়া পদ্ধতিতে করবো, কিন্তু আমি এটা করতেই পারবো না, এটা আমি নাই এর ভিতরে। তাহলে কি হবে এখন? এই একটা পাল্টা দুনিয়া আসবে চীনের নেতৃত্বে। না, দুনিয়া বলতে আবার অন্যরকম বুঝবে সবাই, ওটা বলছি না আমি। তার মানে যারা যারা অল দা উইলিংস, মানে যারা যারা ইচ্ছা করে যে আমার পুলানা গ্লোবাল বাণিজ্য আমার লাগবে, এই যারা গ্লোবাল বাণিজ্যে থাকতে চায়, এটা ছাড়া আমাদের ডেস্টিনেশন গন্তব্য ঠিক হয়ে গেছে, এখান থেকে বাইরে পারবো না, তারা সবাই চীনের নেতৃত্বে একটা আলাদা গ্লোবাল বাণিজ্য জগৎ বানায় ফেলবে। মানে যেটা আছে সেটাই সে কন্টিনিউ করবে। তাহলে এটা হচ্ছে বড় জিনিস। সেকেন্ড, ট্রাম্প যে বেরিয়ে যাচ্ছে গ্লোবাল বাণিজ্য থেকে, একা হচ্ছে যাচ্ছে, এটা টিকবে? উত্তর হচ্ছে টিকবে না। কেন? কারণ আমেরিকাকে তো গ্লোবাল মার্কেটে যাইতে আসতে হবে, না কিনুক বেচতে আসতে হবে। যেমন এই যে বাংলাদেশকে সে ট্রাম্পের কায়দা দেখেন আপনি, এই যে বাংলাদেশের খলিল এনেছে বলে শুনতে খুব ভালো লাগে, কিন্তু হ্যাঁ, ইউনুসের খলিল সাহেবকে নিয়ে গেছে, গিয়া কইতেছে তোমার না লাগবো, আমেরিকা মার্কেট লাগবে না, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই যে আমি নেতানিয়াহুকে সাপোর্ট দেওয়ার জন্য গাজার ভিতরে আমি একটা বাহিনী পাঠাবো, তোমরা ওই বাহিনীতে যোগ দাও পাকিস্তানের সাথে। এই বেকুব খলিল ইউনুস দিয়ে আসছে, ও বুঝে নাই যে এইটা হলো নেতানিয়াহু যেভাবে পায়ে খিস্তেছে গাজাবাসীদেরকে। আজকে যদি একটা চুক্তি করে, কালকে চুক্তি ভেঙে দিবে, চুক্তি ভেঙে 100 বাড়ি ঘর ভেঙে দিল, লোক মারলো, মানে কিচ্ছু দেয় আসে না। তাহলে এই লোকের আন্ডারে এই লোককে সাপোর্ট করার জন্য আমরা একটা বাহিনী রেখেছে, ওখানে কি পিস স্টেবিলাইজেশন করবো আমি? তার মানে আমরা গিয়ে কি নেতানিয়াহুর চামচাবো? কিসের পিস এটা? গাজাতে কোনো পিস আছে? এরা কি সিনসিয়ার? নেতানিয়াহুকে একটা সিনসিয়ার পার্টনার যার সাথে পিস করা যায়, শান্তি করা যায়? তাহলে আমাকে কোথায় পাঠাচ্ছেন? আমি কি এখন আমেরিকা দুটো ব্যবসা পাওয়ার জন্য নেতানিয়াহুর চামচা হবো? ইউনুস সাহেব বলতেছে হ্যাঁ হব। এটা এইবার বাংলাদেশে মুসলমানদের একটা টেস্ট, এটা রিয়েল বাস্তবের মানুষটা আপনি কেমন, তার টেস্ট এটা। এনিওয়ে, সার কথা যেটা বলতেছিলাম, তার মানে ট্রাম্পের পলিসি হচ্ছে এগুলো চাপ দিয়ে আপনাকে দিয়ে করায় নেওয়া। এটা হচ্ছে এখনকার রুল। 45 সালের পরে যা কিছু এখন হয়েছে, 45 সালের পর থেকে 2025-এর পরে 2026-এ এসে এইবার ট্রাম্পের নতুন নীতি রইল, আমি চাপ দিয়ে তোমাদেরকে নিয়ে যা খুশি করাই দেবো, আর তোমরা কে কে আমার সাথে আছো, কে কে সাথে নাই, এই ভিত্তিতে আগে যাবা। যারা আমার সাথে নাই তারাই গিয়ে চীনের নেতৃত্বে একটা আলাদা জোট হবে, এবং তাদের মধ্যে কিন্তু বাণিজ্য ব্যবস্থাটা চলতে থাকবে। আর আমি রুস্তমি ঘরে, আমি ট্রাম্প রুস্তমি করবো
ছড়ি ঘুরাবো, আমার একটা দুনিয়া মানানোর চেষ্টা করব। কিন্তু যেহেতু আমাকেও তো আবার গ্লোবাল বাণিজ্য লাগবে, একটা এক্সচেঞ্জ লাগবে আন্তর্জাতিক দুনিয়ার সাথে, আমি আজ নাই তো কাল আসবো। আমার ডেস্টিনেশন হচ্ছে তোমাদের ওখানেই আমাকে যেতে হবে। সো পরিণতি কি? ট্রাম্পকে ওখানে আসতে হবে, কিন্তু মাঝখানে টাইমটা কেমন ভাবে যাবে, খুব খারাপ সময় যাবে। কত থেকে কতদিন? এটা 2026 পড়ে গেছে, 2026 থেকে 28 কেন 28 পর্যন্ত উনি প্রেসিডেন্ট থাকবেন। অর্থাৎ এই বছর ইনক্লুডেড 3 বছর ট্রাম্পের রাজত্ব থাকবে। ওকে, প্রথম বছরটা যাবে খুবই দম্ভ থাকবে, পরের 2টা বছর আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? কারণ ততদিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে আমেরিকার মধ্যে, যদিও তার প্রেসিডেন্সি থেকে যাবে বলে আমাদের ধারণা। আর অলরেডি ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে পজিশন নিচ্ছে। হয়তো যদি ব্যাপক ভোট হয়, ওদের ভোট হলো এই 26 নভেম্বরে, এই বছরেরই নভেম্বরে ভোট আছে। ভোটে যদি ব্যাপকভাবে হেরে যায় রিপাবলিকানরা সংসদে, 2 সংসদেই, সিনেট এবং কংগ্রেসে, তাহলে এবার ইমপিচমেন্টের কথা চিন্তা করতে পারে। এগুলো একটা। 2 হলো, ইমপিচমেন্ট যদি নাও করে, তারা যেটা করবে যে ওই ট্রাম্পের বিল, অর্থনৈতিক বিলগুলো আটকাইতে পারে, তারা পাস করবে না। ট্রাম্প যেখানে টাকা খরচ করতে চায় না করে দিবে, এগুলো করে বাধা দিবে। মানে হলো ট্রাম্পকে বাধ্য করবে কম্প্রোমাইজ করতে। তো কম্প্রোমাইজ করা মানে ট্রাম্পের সব পাগলামি আইন কানুন তাকে ছেড়ে দিতে হবে, মত কমাইতে হবে, রফা করার জন্য অনেক কিছু ছাড় দিতে হবে। এগুলো করে সে বাকি 2 বছর, 26-এর পুরাটা গেল, 27 আর 28 সাল সে রেজিস্ট্রিটা তখন রাখবে কিনা ওটার দ্বারা নির্ধারিত হবে। বাট কমে যাবে অনেক কিছু, এটা ঠিক। কিন্তু এখনো তো এই বছরটা শেষ হয়নি, 26 সালের বাকি মাসগুলো আছে, এই সময় রুস্তমিটা থাকবে তার। ওকে, এটা ভয়ঙ্কর ধরনের রুস্তমি। এটা কতটুকু কি ঠেকাতে পারবে সেটা আমেরিকার বাসীদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কতটুকু কি করবে আগামী নভেম্বরের ভোটে। কিন্তু যেহেতু প্রেসিডেন্ট আছে, আমেরিকান প্রেসিডেন্টকে সরানো চারটিখানি কথা না। একটাই কেবলমাত্র বাধা দেওয়া যায়, অর্থনৈতিক বিলগুলা সংসদে আটকে দেওয়া যায়, কম্প্রোমাইজ করতে বাধ্য করা যায়, কিন্তু একটা সার্টেন লেভেলের পরে করা যাবে না। প্রেসিডেন্ট যেটা বলবে ওইটাই আইন। আর ততদিনে সে ইউরোপের সাথে যুদ্ধ লাগে, এটাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না। কিন্তু সার কথা হচ্ছে, গ্লোবাল সিস্টেমটা কি ভেঙে যাবে? উত্তর হচ্ছে ভাঙবে না, কারণ গ্লোবাল সিস্টেম ছাড়া আমাদের মধ্যে ছোট দেশেরও স্বার্থ সম্ভব না। আমরা অলরেডি এতে ঢুকে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। ঠিক যেমন আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ গ্রাম থেকে আসছে, আমরা কি চাইলেই আবার গ্রামে যে যার মতন যে যার জায়গায় নাঙ্গলের পিছনে দাঁড়াইছিলাম, আমাদের বাপ 14 পুরুষরা নাঙ্গল ঠেলতো, কিংবা পাড়ার টঙের দোকানদারি করতো, আমরা কি চাইলে আবার ওই জায়গায় ফেরত দিতে পারবো? জাস্ট চিন্তা করে দেখেন। যেখানে আমাদের বাচ্চারা বলে যে দুধ, আরে দুধ তো পিস বাজারে গেলেই পাওয়া যায়, ও জানেই না দুধটা গরু থেকে আসে। বলে দুধ কেনার দরকার, পিস বাজারে যাও, গরুর দরকার কি? কৃষকের দরকার নাই, চাল লাগবে দোকানে গিয়ে কিনে আন, রেশনের থেকে নিয়ে আসো। এই জেনারেশনের ধারণাটা এরকম হয়ে গেছে। ফলে আপনি এখন চাইলেই আবার ফিরে গ্রামে চলে যাবেন, এটা সম্ভব না। এটাকে আমি বারে বারে বলি, এই জিনিসটাকে বলে ইরিভার্সিবল। সব গতিপথ, গতিমুখ পিছন ফিরে যায় না। রিভার্স, REVERSE, রিভার্স করা যায় না, সবকিছু রিভার্স গিয়ারে, ব্যাক গিয়ারে চলা যায় না। সো রিভার্স গিয়ারে হবে না, আমরা সবাই পুরোনো জায়গায় ফেরত যেতে পারি না। সো সেই কারণে দুনিয়াটা সামনের দিকে যাবে। সবচেয়ে বড় কথা হলো ইউএনও বহুত কিছু সহ সবকিছু এই গ্লোবাল আইন কানুন নিয়ম আরো বদলাবে, কিন্তু 45-এর পরে চলে যাবে, আবার পিছনে চলে যাবে, আরো খারাপ হয়ে যাবে। এটা হবে না, সাময়িক ফেল করতে পারে, কিন্তু আবার উঠে দাঁড়াতে গেলে ওকে আবার এর চেয়ে বেটার করতে হবে। এর চেয়ে বেটার একটা ইউএন সিস্টেম লাগবে, এর চেয়ে বেটার একটা ভেজর পাওয়ারওয়ালা থাকবে কিনা না থাকবে এগুলো ফয়সলা করতে হবে। কে ভেজর পাওয়ারওয়ালা থাকবে সেটাও সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনের দুনিয়া এগুলো সব বদলে যাবে, এটা হচ্ছে পরিণতি। সো আলটিমেটলি ট্রাম্পকে হেরে যেতে হবে। সাময়িক সে চটপট করবে, কতদিন কি করবে না করবে এগুলো বললাম আমি আপনাদেরকে। তাহলে এই হচ্ছে সার কথা। ফলে এখানে প্রসঙ্গটা শুনতে মাত্র কমিউনিস্টদের মতন করে সারপ্রাস ভ্যালুর কাটটা ভালা কালটা সারপ্রাস ভ্যালুর জ্ঞান পেয়ে গেছি, ফলে আমরা কাছে তো সমাধান আছে না। এত সিম্পল না জিনিসটা। গ্লোবাল সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমটা কার উপর দাঁড়ায় আছে বুঝতে হবে। মনে রাখতে হবে গ্লোবাল সিস্টেম সম্পর্কে না
কার্ল মার্কস তো প্রশ্নই আসে না, কোনো ধারণা থাকা, না লেনিনের না স্টালিনের, এই তিন নেতার কারোরই কোনো ধারণা ছিল না দুনিয়াটা কেমন দেখতে হবে, গ্লোবাল সিস্টেম বলতে কি হবে, আসলে কিছু দাঁড়াবে কিনা জানতো না তারা। লেনিনের সর্বশেষ লেখা বই সেটা হলো 1916 সালের 1916 সালের বইয়ের লেখা দিয়ে আপনি এখনকার দুনিয়াকে ব্যাখ্যা করতে পারবেন না। এই 16 সালের বইয়ের সাম্রাজ্যবাদ নামে বইটা, ফলে ওই তত্ত্ব দিয়ে এখন যাবেন বলতে পারবেন না, কারণ আপনি তো জানতেনই না ওয়ার্ল্ড ব্যাংক IMF টাইপের ইনস্টিটিউশন কেন হবে, আপনি জানেন না, এটা এই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি লগ্নি পুঁজি পর্যন্ত আইছিলেন, এরপরে আর কোনো ধারণা নাই আপনার। লগ্নি পুঁজি এখন কোন জায়গায় চলে গেছে আপনি জানেনই না। সুতরাং নতুন প্রবলেম, নতুন আইডিয়া, নতুন পরিস্থিতি, নতুন ভাবে চেঞ্জ হয়ে যাওয়া, লস থেকে শুরু করে সবকিছু, এই পরিস্থিতিকে ব্যাখ্যা করার যোগ্যতা থাকতে হবে। আমরা নানান আমলে ঘি খাইয়া এখন তুরি বাজাইতে চাইলে তুরি বাজবে না। সো এগুলো যত আমরা তাড়াতাড়ি বুঝবো যে তাহলে ট্রাম্প যে নীতিতে আগাচ্ছে সেটা হলো সাময়িক, সে একটা কোনো ধরনের ল, এ পর্যন্ত যা অ্যাচিভমেন্ট আছে হিউম্যান সোসাইটির বা দুনিয়াতে, তার কোনো কিছু সে মানতে চাইবে না, এবং এটা একই সঙ্গে তার খারাপ দিক। এবং ততই তার ইন্টারন্যাশনাল ল যদি না মানেন তাহলে আপনি বাণিজ্যের সুবিধা পাবেন না, কিন্তু বাণিজ্য তো আপনার দরকার আছে, আপনি একঘরে হয়ে যাবেন তো পারবেন না। আর আমেরিকার যে জায়গায় চলে গেছে, আপনি এখন এই গ্লোবাল আউটলুক ফলাইতে আবার মফস্বলে ঢুকে যাবে, এটা তো সম্ভব না। আমেরিকান লোকেরা কে কখন কাকে বন্দুক ধরে মারে দিবে, এ সহ্য হয় না ওদের তো। অলওয়েজ এরকম একটা সলিউশন বের করে আনে, কিছু না পারে কি স্কুলে গিয়ে গুলি করে দিল, তারপরে নিজেকে গুলি করে মারা গেল, হতাশ কেমন দেখেন। সো ফলে এটা ওইদিকে যাবে আর কি, কিন্তু কোনোভাবেই এইটা নতুন চেঞ্জটার দিকে, যেটা একেবারে রিয়েল বাস্তব যেটা লাগবে ওদের কাছে, এটাকে আপনি অস্বীকার করে টিকতে পারবেন না। সাময়িকভাবে লোককে ভালো লাগবে আর কি, ওই যে অনেকটা আমি বিদেশিদের খাদাই দিছি চাকরি নিয়ে আসছি, না উল্টা। আরে বিদেশিদেরকে দাওয়াত করে আনছিলেন মজা দেওয়ার জন্য? না, বিদেশিদের আনছেন বলে আপনি সস্তা শ্রম পাইছেন, সস্তা শ্রম পাইছেন বলে আরামে জিনিসটা একটা ফ্রিজ কিনতে পারছেন কম পয়সায়। এই বিদেশি শ্রমিকটা বাগাই দিবেন তো আপনি এখন বাড়ির যে দাম উঠবে আপনি এই বাড়ি কিনতে পারবেন না, ভাড়াটিয়ার যে বাড়ি ভাড়া চাইবে ওই ভাড়া দিয়ে পোষাবে না। না বুঝে এরকম কথা বললেন না যে বিদেশি খাদ্য দিলে আপনার মেলা লাভ হয়েছে, আপনি তো আর শখে আমাকে আমার পোশাক তো আপনি এমনি নেন নাই। আমার এই একটা পোশাক আপনার দেশে যে কোনো একটা শার্টের দাম $25 নিচে কোনো শার্ট নেই, বাংলাদেশ থেকে আপনি কিনতেছেন $3, মানে গাছ লাগে না? হ্যাঁ, আরে বাংলাদেশে পোশাক নেবেন না, আপনি আমাকে ডেকে নিয়ে গিয়ে ধমকাইবেন, এই তোর এই মায়াটা আমরা দিয়ে দিবি, এগুলো ধমকাইবেন আর আমি দিয়ে দিব, এটা হবে না। আমরা তাহলে কি করবো, আমরা তো লাগবে না বাজার, আমি আমার রাস্তা করছি, ওই যে আর নতুন যে দুনিয়াটা গড়ে উঠবে ওটার মধ্যে যাব আমি, কারণ ওখানে আমার স্বার্থ আছে। সো আগামী দিনে আমেরিকানরা কমপ্লিটলি নেতৃত্ব হারাচ্ছে, তাহলে 28 সালের শেষে দেখবো যে বিকল্প নেতৃত্ব যারা চীন বা অমুকের নেতৃত্বে যারা প্রমিনেন্ট হয়ে উঠবে আর কি, তাদের নেতৃত্বে দুনিয়াটা অন্যদিকে আকার নিচ্ছে, ব্রিক্স অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। এইটাই হলো ব্রিক্স এর প্রমিনেন্ট হওয়া মানে হলো আমেরিকানদের তৈরি সিস্টেম IMF ভেঙে দেওয়া বা অগুরুত্বপূর্ণ হয়ে যাওয়া। তাহলে এই চেঞ্জগুলো ঘটবে এখন এই সময়ের মধ্যে, বা চেঞ্জের লক্ষণগুলো ফুটে উঠবে, ওই রাস্তা ধরতে শুরু করবে। আমি যতটুকু জানি চীনারা এখন থেকে অলরেডি সিদ্ধান্ত নিচ্ছে, আমি জানি, নিশ্চিত জানি, বলতেছি চীনারা এখন বলবে যে যেই সব দেশ আমাদের থেকে হিউজ লোন নিতে চায়, কোন লোন, এই যে বিনিয়োগ পুঁজি, কম সুদের বিনিয়োগ পুঁজি নিতে চায়, তাদেরকে ব্রিক্সের মেম্বার হইতে হবে, এই শর্ত দিবে চীন। চীন অলরেডি শর্ত দিচ্ছে, ইনফর্মালি হয়ে আছে, পাবলিকলি আসে নাই, এটা এই জন্য কেউ জানতেছে না। আমি নিশ্চিতভাবে জানি চীন অলরেডি বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছে, যদি না হয় তাহলে কোথাও হবে, আপনি তুমি থাকো ছোট ভাই হিসেবে। আর যদি বড় কিছু লোন পেতে চাও হাসিনা আমলের মতন, চলে আসো, ব্রিক্সের মেম্বার হও। এটা হলো ঠিক যেমন ট্রাম্প একদিকে যাচ্ছে, এটা আরেক দিকে যাবে। সো অলরেডি চীনা ওই রাস্তা ধরে ফেলছে যে আমার কন্ট্রোলের একটা IMF, মানে আমার কন্ট্রোলের একটা গ্লোবাল বাণিজ্যিক সিস্টেম আমার লাগবে, এটা হচ্ছে চীনের রাস্তা। আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম, আমেরিকার রাস্তায় ট্রাম্পের হাত ধরে যদি যাইতে চায়, চাক বা না চাক, চীনের রাস্তাটা যে আলাদা, চীন এই জায়গায় অনেক বেশি অ্যাগ্রেসিভলি আগাবে এখন, যেটা আগে কখনো অত অ্যাগ্রেসিভলি আগায় নাই। সো বুঝতে পারতেছেন আমাদের ভবিষ্যৎটা কোন দিকে, কি হবে না হবে, ওসব দিকে ভালো করে কড়া নজর রাখেন, তাহলে আগামী দিনের দুনিয়াটাকে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।